কুষ্টিয়ায় সার নিয়ে সক্রিয় দুষ্টু চক্র। অবৈধভাবে মজুত করে তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। শেখ হাসিনা সরকারের পতনের পরেও সার নিয়ে এই তেলেস্মাতি শেষ হয়নি, বরং পলাতক থেকেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন আওয়ামী লীগের নেতারা। এই ফাঁদে পড়ে ক্ষতির মুখে পড়েছেন সাধারণ কৃষক। দুর্বল নজরদারি আর অনিয়মের কারণে সার সিন্ডিকেটের এমন দৌরাত্ম্য বলে অভিযোগ তাদের। কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেনের অনুসন্ধান। আমি বলি আমি ভালোবাসে দিচ্ছি, আপনি আরো টাকা 95% বিসিআইসি নিয়ন্ত্রণ করে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কৃষক আব্দুর রহমান চলতি মৌসুমে 5 থেকে 6 বিঘা জমিতে আমন আবাদের প্রস্তুতি শুরু করেছেন। কালীতলা বাজারের মোহনপুর ট্রেডার্স থেকে টিএসপি, ইউরিয়া সহ অন্যান্য সার কিনতে তাকে অতিরিক্ত খরচ করতে হয়েছে 5,500 টাকা। এখন মানে বস্তা প্রতি 5,000 টাকা, সারের টাকা বেশি লাগলো। ডিএপি, ঢ্যাপ, ফসফেট আর ইউরিয়া আর পটাশ, এতে 3 বারের লাগতে তার 15,000 টাকা বেশি লাগবে। স্থানীয় কালীতলা বাজারে গিয়ে কৃষকের অভিযোগের সত্যতা মিলেছে। সার ব্যবসায়ী হাসান আলী স্বীকার করলেন বাড়তি দাম নেওয়ার কথা। কিনছে হচ্ছে 1,685 টাকা, সরকারি খুচরা বিক্রয় রেট হচ্ছে 1,350 টাকা বস্তা। এখানে পার বস্তায় প্রায় 350-400 টাকা বেশি হয়ে যাচ্ছে। ছাতিয়ান ইউনিয়নে বিসিআইসি সারের ডিলারশিপ শিল্পপতি বশির উদ্দিনের নামে হলেও অভিযোগ আছে ডিমান্ড অর্ডার বা ডিও বেচাকেনা করেন তার ভাগ্নে। ডিলার বশির আহমেদ, এখানে তার তো দায়িত্ব ছাতিয়ান ইউনিয়ন। এই জায়গায় আমাদেরও সমস্যা, আমরা তো টাকা কাটছে বেশি, 10 টাকা কেজি, মানে আমরা 10 টাকা বেশি কিনছি, আমরা তো 10 টাকা কমে করতাম, আমরা তো 1 টাকা লাভ করবই। তখন আমি এভাবে চলছে, সবাই চলছে, খোলামেলা দেখছি। বাগুলাট ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার বিএডিসির অনুমোদিত ডিলার বাংলাদেশ ট্রেডার্সের মালিক আব্দুল আলিমের ব্যবসা প্রতিষ্ঠানে গোপনে আনলোড করা হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা থেকে নিয়ে আসা ইউরিয়া সার, অথচ তার নামে বরাদ্দ নেই ইউরিয়া ও টিএসপির। চিটাগাং আনোয়ারা 14 টন। আমরা সাব ডিলার, বিসিআইসি সাব ডিলার, ইউরিয়া বরাদ্দ হয় না। বিএডিসি যে সার পায় সেটা মানে একেবারে সীমিত। আপনারা কিভাবে খেলেন? আমরা তো ডিও কিনি না। আব্দুল আলিমের দাবি সারের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধির জন্য বিসিআইসি ডিলাররাই দায়ী। এই সারগুলো যদি ইউডিসির আন্ডারে আসে, ইউডিসির আন্ডারে ব্যবসা করে, ম্যাক্সিমাম 95% বিসিআইসি নিয়ন্ত্রণ করে। বাগুলাটের আরেক বড় সার ব্যবসায়ী রাসেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম দোকানে সার নেই, মজুত করেছেন বাড়িতে। স্বীকার করেন ডিও কেনা বেচার কথাও। আমরা হালকা কিছু মাল পাইছি, এইটা তো আনা সম্ভব না, এইরকমই সেল দিয়ে আসে কি তারা আরো হয়তো কাগজ টাগজ কিনে নিয়ে আসে এক জায়গায় বেশি বিক্রি। 2500 টাকা না, 2500 টাকা পর্যন্ত আপনার না। আপনি একটা প্রমাণ দেখান। ধরছে কত আপনার দেখাতে নিয়ে আসছেন? 2300 টাকা। গুদাম দেখার কথা বললে টাকা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। সদর উপজেলার কাঞ্চনপুর বাজারের আরেক সার ব্যবসায়ী মৃত্তিকার স্বত্বাধিকারী আব্দুল লতিফ, তার বিরুদ্ধেও আছে বিস্তর অভিযোগ। গত মাসে তো টিএসপি বরাদ্দ ছিল, ওটা পাইছিলাম হচ্ছে আপনার 5 পয়েন্ট কত টন যেন। হ্যাঁ, ওটাকে নিয়ে আসছিলাম, বাকি করলো, ওটা কি হলো? ওটা আমি পাইনি। কোথায় গেল ওটা? এটা তো আমি বলতে পারবো না। সার নিয়ে এমন কারসাজি আর তেলেস্মাতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। প্রতিকার চেয়ে করুণ আরতি তাদের। সোহেলের গোডাউনে আমার মনে হয় হাজার হাজার বস্তা, খালি ওই নয় ঠাকুরের ঘরও আছে। তো 27 টাকা তো দেয় না, 32 টাকা নেয়, কেউ কাছে 35 টাকা নেয়, কেউ কাছে 40 টাকা নেয়। বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের নেতা আবু মনি জুয়াবেদ রিপন বর্ণনা করেন সার নিয়ে অনিয়মের ভেতর বাহির। মন্ত্রণালয়ের সাথে বিসিআইসি ডিলাররা একটা সিন্ডিকেট করে এই ঘুষ বাণিজ্য যেটা আমরা বলি, এই ঘুষের বিনিময়ে তারা নিয়মিত বরাদ্দ নিয়ে যাচ্ছেন এবং তারা সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রি করছেন। যারা নন ডিলার আছেন ওনাদের এটা করার কোনো বৈধতা নেই, কিন্তু করছেন, তাদের হয়তো স্থানীয় প্রভাব আছে। এক জেলার সার অন্য জেলায় যাওয়ার কোনো সুযোগ না থাকলেও এ ধরনের ঘটনা বাড়ছে। সেটি বরিশাল থেকে একটা সার এসেছিল মিরপুরে। তো যেহেতু সার সংক্রান্ত যে প্রচলিত আইন কানুন সে অনুযায়ী সেটা অবৈধ ছিল, তো সেটি অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং নিয়ম অনুযায়ী সেটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেয়। সার নিয়ে অনিয়মের অভিযোগে কথা বলেন সরকারি 2 কর্মকর্তা। আমরা যতটুকু
তদারকি করার দরকার করতেছি এবং তারা সার উত্তোলনের পরপর আমরা রিপোর্টটা দিয়ে দিই সমস্ত কৃষি অফিসে এবং ডিআইকে যে এই আজকে এত টন সার অমুক অমুক ডিলার নিয়ে গেছে। এই অভিযোগ যদি আমাদের কাছে থাকে এবং সেটা যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে বরাদ্দ বন্ধ সহ বা তার যে কোনো ব্যবস্থা আমরা আইনত যে ব্যবস্থাটা সেটা নিয়ে থাকি। অনুসন্ধানে নেমে দেখা গেছে পালিয়ে গিয়েও সারের সিন্ডিকেট চালাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। এই চক্রে আছেন বিএনপি ও অন্যান্য দলের প্রভাবশালীরাও। ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়া থেকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সচেতন নাগরিক কমিটির সদস্য মিজানুর রহমান লাকি। মিজানুর রহমান লাকি, আপনাকে স্বাগত। কৃষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পণ্যটি সেটি নিয়ে যে সিন্ডিকেট, শুধুমাত্র আমরা বলছি আওয়ামী লীগের পলাতক নেতারা নিয়ন্ত্রণ করছেন, কিন্তু শেষের দিকে শুনলাম বিএনপিও এটার সঙ্গে জড়িত। এরকম যদি সিন্ডিকেশনে হয় সবাই মিলে, তাহলে তো কৃষকের মাথায় হাত হবেই। জি, জি বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি। জি, আসলে আমি একটু অন্যভাবে কথাটা বলি যে যুগ যুগ ধরে বাংলাদেশে এই যে কৃষকদের সার নিয়ে বা বীজ নিয়ে যে সিন্ডিকেটের কথাটা হয়ে আসতেছে বা দেখতেছি, এটা আসলে নিরসনের কোনো পথ আমরা খুঁজে পাইনি। সরকার আসে, সরকার পরিবর্তন হয়, কিন্তু এই জাতীয় বিশেষ করে কৃষকরা যখন তারা তো অশিক্ষিত, তাদেরকে সহজে ধোঁকা দেওয়া যায়, তাদের উপরে কৌশলে কথা বলা যায় যে আসলে সার পাচ্ছি না, সারের দাম এরকম, এইসব মিথ্যা বুলি আউড়িয়ে বা কিছু পয়সার জন্য, বাড়তি পয়সার জন্য এই যে তারা কৃষককে জিম্মি করে যেভাবে সার একের সঙ্গে অন্যান্য কৃষি উপকরণের দাম বাড়িয়ে থাকে, এটা খুবই দুঃখজনক ঘটনা। আর বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সব দলের তো নেতারা মধ্যে অনেকে ব্যবসায়িক আছেন। আর এই ব্যবসারা তারা খুব অল্প সময়ের মধ্যে আঙুল ফুলে কলা গাছ হওয়ার স্বপ্ন দেখেন অনেকে। কিছু কিছু ব্যবসায়িক আছে, তারা এই জাতীয় সিন্ডিকেট করে, তাদের উপরে একটা স্থানীয় প্রশাসনের একটা প্রভাব থাকে। যেহেতু দল যদি ক্ষমতা থাকে বা দল ক্ষমতা না থাকলে তারা যদি প্রভাবশালী হয়ে থাকে, তাদের উপরে একটা স্থানীয় মানুষদের একটা স্থানীয় যারা প্রশাসন থাকেন তাদের একটা প্রভাব বিস্তার করেন। আর ওই যে কিছুক্ষণ আগে একজন বলে গেছেন, এই সংবাদই দেখলাম যে ঘুষ বাণিজ্য, আসলে সবই তো অর্থের বিনিময়ে সবকিছু হয়। আর যে সমস্ত কর্মকর্তারা তাদের কাছে যখন কৃষকের অভিযোগ নিয়ে যায় বা আমরা অভিযোগ নিয়ে যাই, তখন তারা শুধু একটা দায় সারা, যেটা কৌশলে কথা বলতে পারেন, অভিযোগ পেলে ব্যবস্থা নিব। মিজানুর রহমান, আমি একটু মাঝখানে আপনাকে আটকাই। আপনার চেহারাটা দেখা যাচ্ছে না, আপনার মুখটা দেখা যাচ্ছে, একটু নামাবেন। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার বলুন। হ্যাঁ, আপনার কথা শেষ করুন। সেটা হচ্ছে, দেখেন, যখন কর্মকর্তাদের কাছে যায়, আপনি মনে করেন যে কৃষি কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা বা জেলা প্রশাসন, তারা কিন্তু খুব সহজে একটা উত্তর দিয়ে দেন যে আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিব বা আমরা দেখবো যে কি করা যায়। কিন্তু আমার জানা মতে বা জ্ঞাতস্বরে এই শহরের একজন নাগরিক হিসাবে আমি তো দেখি না যে কোনো সার ডিলারের অবৈধ সার বিক্রির দায়ে বা মজুদের দায়ে কখনো সাজা হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে বা ওই লাইসেন্সটা বাতিল হয়েছে। এই কারণেই তো দিনে দিনে এরা এই সিন্ডিকেটটা আরো শক্তিশালী হচ্ছে, সাহস পাচ্ছে। এই বিষয়টা ঠিক এমনই। এর প্রতিকার পাওয়ার তো আমাদের দৃষ্টিতে কোনো লক্ষণ দেখি না। একমাত্র উপায় হতে পারে যদি আপনার সরকারের শীর্ষ পর্যায় থেকে এই বিষয়টা নিয়ে যদি কঠোর মনিটরিং বা সার্বিক বিষয়টা একটা দেখভাল করতো, তাহলে মনে হয় কৃষকদের এই সার নিয়ে বা বীজ নিয়ে তারা যে ক্ষতির সম্মুখীন হন প্রতি বছর বা অসহায়ত্ব প্রকাশ করেন, এটা থেকে হয়তো মুক্তি পাওয়া যেত বলে আমার ধারণা। কিন্তু শীর্ষ পর্যায় থেকে সারের ডিলারশিপ, সারের সিন্ডিকেট, সেটাও মনিটরিং করতে হবে। তাহলে এই যে একদম মাঠ পর্যায়ে যে লোকজন আছে প্রশাসনের, তারা কি করবে? তাদের তো আমি একটু বললামই মাঝখানে আপনাকে, যে তারা তাদের কাছে বললে বলে প্রমাণ দেন, প্রমাণও দেওয়া হয়, হয়তো নামমাত্র কৌশলী সাজা বা এড়িয়ে যায়। এখানে এই প্রেক্ষাপটে আপনি বলেন যে কিভাবে সম্ভব। কারণ আমার কথা হচ্ছে, যদি স্থানীয় পর্যায়ে যারা আছেন তাদের তো আপনার আন্তরিক হতে হবে, কঠোর হতে হবে, যে কৃষক বান্ধব প্রশাসন যদি কৃষক বান্ধব না হয়, তাহলে তো এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো মতেই আমাদের সম্ভব না। কারণ আপনি একটা মুখে বলছেন এক কথা বা কাজ দেখাচ্ছেন আর এরকম, তাহলে তো হলো না। আপনাকে সঠিক কাজ বা কাজের কাজ করতে হবে, তখন হয়তো আমরা আশাবাদী হতে পারি বা এর প্রতিফলন বা সুফল দেখতে পারি আমরা। একদম পরিষ্কার মিজানুর রহমান লাকি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বাক্য এবং শব্দ মিলানোর জন্য এটার মধ্যে কোনো আইনি ভিত্তি বা অন্য কিছু আমি এখন দেখি না। যদি আপনারা কখনো দেখেন সেটা আপনারা তখন বলবেন। তো এইবার আমি আসি আমার কথায়, যদি 2 মিনিট সময় দেন। যাই হোক, কারণ আমি ভয় পাচ্ছি সময় কম, মাগরিবের আসছে আমার নেতা বক্তব্য দিবেন। তবে যেহেতু কবিদের মধ্যে এসে পড়ে গেলাম সেই জন্য বলা আর কি। আপনাদের জন্য আপনাদের দুনিয়া আসলে হচ্ছে বিশাল। আপনারা এখানে অনেকেই বলেছেন যে আমরা বারুদের মতো, আমাদের নতুন করে আজকে আবিষ্কার করলাম মনি ভাই যে একজন কবি। এর আগে আমি এটা আবিষ্কার করতে পারিনি। হ্যাঁ, সেটা জানতাম না। তবে ওনার পার্লামেন্টের বক্তব্য শুনে মনে হয় যে উনি ভালো বাংলা জানেন আর কি। আমি কোনোটাই জানতে পারিনি। তবে যাই হোক, তো ওনার ভাষায় বললেন যে একটা আগ্নেয়গিরি লাভা। কেন আপনাদের চিন্তাটা এখন আগুন নিয়ে হবে? আপনারা পুষ্প নিয়ে এখন চিন্তা করতে পারেন না? পাথরের বাগানে পুষ্প ফোটানোর চিন্তা করতে পারেন না? আপনারা কি বলে যে দেয়ারে, আমি বললেন এটা আবার যাই হোক, দেয়ারে হিসবে আপনা মোকাম পয়দা কর, যেটা আছে আর কি, যে প্রেমের রাজ্যে আপনারা আপনাদের ভুবন বাড়ি তৈরি করবেন। আপনারা সকাল সন্ধ্যা নতুন জমানা, নতুন সকাল পয়দা করবেন। আপনারা বলে যে গোলো সে কালাম পয়দা কর, বলে না যে আপনারা ফুলকে আপনার সাথে কথা বলতে বাধ্য করবেন, সেরকম কবি হবেন। আপনাদের ফুলের সৌরভ সারা দেশে ছড়িয়ে পড়বে। আপনারা এখনো আগুনের কথা বলেন কেন? আগুনের চাপটা তো শেষ 5th of August। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি, সেই বয়ান নিয়ে আসবেন। যে সমস্ত কলম, আমি এখন বললে তো অন্যরা, যে সমস্ত কলমজীবীরা শেখ হাসিনাকে সার্ভিস দিয়েছে, স্বৈরাচারকে সার্ভিস দিয়েছে, তারা গণহত্যার সময় তাদের কলম বন্ধ হয়ে গেছিল, কালি বন্ধ হয়ে গেছিল। তারা যখন মানুষের উপরে গুম, হত্যা এই সমস্ত হয়েছে, তখন তাদের কবিতা আর বেরোয়নি। সেই রকম একটি শ্রেণী বাংলাদেশে পয়দা হয়েছিল। তাদের বিরুদ্ধে আপনারা ওই আগ্নেয়গিরির লাভাটা পয়দা করবেন আর জনগণের উদ্দেশ্যে ফুলের সৌরভ দেবেন। গণতন্ত্র। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যার আশু এবং স্থায়ী সমাধান চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশি কূটনীতিক এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার ব্রিফ শেষে এইসব কথা বলেন। তিনি বলেন 25শে অগাস্ট হতে যাওয়া কক্সবাজারের সম্মেলন রোহিঙ্গা সমস্যা সমাধানের বড় সুযোগ। ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, তুরস্ক সহ 50টিরও বেশি মিশনের কূটনীতিকরা অংশ নেন। রোহিঙ্গা ইস্যুতে অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 4টি সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতিসংঘ, কাতার এবং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সম্মেলনগুলোর বিস্তারিত নিয়ে অংশীজনদের সাথে এই ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের সম্মেলন হচ্ছে, তারই প্রস্তুতির একটা অংশ হিসেবে আমরা করেছি। আপনারা জানেন এই বিষয়টি আন্তর্জাতিক এজেন্ডা থেকে খসে পড়ছিল। জাতীয় প্রেস ক্লাবে কবিতা পরিষদে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনঃজাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। বিশেষভাবে একটি বিষয় বোধহয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন, আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, পলিটিক্যাল আইডিওলজি এক নাও হতে পারে, কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না। এটিকে ভিন্নভাবে হয়তো কেউ বলেছেন এখানে কোনো বক্তা, বা খুব সংক্ষেপে যদি বলতে হয়, এটি কোনো সমস্যা না। এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখবেন না। বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক,
এটা কিন্তু সকলের মধ্যে কমন আমাদের। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন, এবং আমরা যদি সেটি করতে সক্ষম হই, এখানে আপনারা আপনাদের কবি সাহিত্যিকবৃন্দ আপনারা যারা বক্তব্য রেখেছেন, আপনাদের বক্তব্যে যারা আপনারা লেখার স্বাধীনতার কথা বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন, আপনার মত পার্থক্য তুলে ধরার কথা বলেছেন, সমালোচনার কথা বলেছেন, আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই, এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত সভাপতি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ। এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আমাদের সকলের কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক। সকলের সুস্বাস্থ্য কামনা করে একটি প্রত্যাশিত বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলছিলেন জাতীয় কবিতা পরিষদের অনুষ্ঠানে। লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। যাচ্ছি পরের খবরে। বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ 2025-এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে এরই মধ্যে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকা 2 কক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন সহ গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সনদের খসড়ায়। দলগুলোর সম্মতিতেই একমত হওয়া গেছে বলে জানিয়েছে কমিশন। তবে যেসব বিষয়ে আপত্তি বা নোট অফ ডিসেন্ট এসেছে তারও উল্লেখ আছে জুলাই সনদের খসড়ায়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা বৈঠকের পরে সংস্কার ইস্যুতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া দিল জাতীয় ঐকমত্য কমিশন, যা এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। সংস্কার ইস্যুতে চূড়ান্ত খসড়ায় রয়েছে ঐকমত্য হওয়া 84টি বিষয় এবং বাস্তবায়নের 8টি অঙ্গীকারনামা। খসড়ায় উল্লেখিত বিষয়ের বেশিরভাগ ঐকমত্যে পৌঁছালেও কিছু বিষয়ে আপত্তি বা নোট অফ ডিসেন্ট দিয়েছে কিছু রাজনৈতিক দল। রাষ্ট্রভাষা বাংলা, জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি, সংবিধান সংশোধনের জন্য উভয় কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে মর্মে প্রায় সব দল একমত। জরুরি অবস্থা ঘোষণায় জীবন ও মৌলিক অধিকার খর্ব না হয় এমন বিধান রেখে এতে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন এবং ওই সভায় বিরোধী দলীয় নেতা অথবা উপনেতার উপস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত হবে এমন বিষয়েও একমত দলগুলো। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ করা হয়েছে। এতে অন্যান্য দল সমর্থন দিলেও নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে সিপিবি, বাসদ সহ 5টি দল। আইনসভার উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনে একমত হলেও রাষ্ট্রপতি, বাংলাদেশ ব্যাংক গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নিয়োগের এখতিয়ার প্রশ্নে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, এলডিপি সহ কয়েকটি দল। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকাও একই সঙ্গে দলীয় প্রধান না থাকার বিষয়ে বেশিরভাগ দল একমত হলেও প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান থাকতে পারবেন না এমন প্রস্তাবে আপত্তি বিএনপি সহ সমমনা দলগুলোর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে সর্বসম্মতি রয়েছে খসড়ায়, তবে বাছাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিপক্ষে বিএনপি সহ কয়েকটি ইসলামী দল। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া সংসদের হাতে ন্যস্ত করার পক্ষে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হওয়ার প্রস্তাব এবং উচ্চকক্ষে 10% নারী প্রার্থী রাখার প্রস্তাবে আপত্তি বিএনপি সহ কয়েকটি দলের।
পর্যায়ক্রমে প্রত্যেক সাধারণ নির্বাচনে ন্যূনতম 5% বর্ধিত হারে সংসদে নারী প্রার্থী মনোনয়ন অব্যাহত রাখার প্রস্তাবে আপত্তি জানিয়েছে আমজনতার দল, সিপিবি, বাসদ। নির্বাচন কমিশনের নিয়োগ কমিটি গঠন ও সংবিধানে অন্তর্ভুক্তকরণে বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় সব দল একমত। তবে ন্যায়পাল, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশনে নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটি গঠনের প্রস্তাবে দ্বিমত বিএনপি সহ কয়েকটি দলের। গত ৩রা জুন থেকে অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বিবেচনায় ২০টি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। এরপরই সর্বসম্মতভাবে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর চূড়ান্ত খসড়া প্রকাশ করে কমিশন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, মোটামুটি জুলাই সনদে যে খসড়া সেটি পত্রপত্রিকা, টেলিভিশনের মাধ্যমে সবাই মোটামুটি জানে, কিন্তু আজকে একটা জায়গায় পড়লাম সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই খসড়ার মধ্যে অসামঞ্জস্যতা পেয়েছেন তারা, এবং তারা খুব শিগগিরই সম্ভবত তাদের মতামতটাও দেবেন। অসামঞ্জস্যতা আপনি তো অনেকদিন ধরে কভার করছেন, কিছু কি চোখে পড়েছে আপনার কাছে? জুয়েল, সেটি যেমন আপনি বলছিলেন, রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন। অসামঞ্জস্যতা তিনি বলেছেন। তো রাজনৈতিক দলগুলো আসলে মূলত ২০ তারিখের মধ্যেই তাদের যে মতামতগুলো রয়েছে, চূড়ান্ত যে খসড়াটি পাওয়া গেল জুলাই সনদের জাতীয় ঐকমত্য কমিশনের কাছ থেকে, সেটির একটি প্রত্যুত্তর তারা দেবেন। এখন অসামঞ্জস্যতাপূর্ণ যেটি আসলে বলা হচ্ছে, এটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বা রাজনৈতিক একটি বক্তব্য, সেই জায়গাটি হয়তো আছে। কিন্তু আপনি যেটি জিজ্ঞেস করেছেন যে আসলে আমিও দীর্ঘ সময় দেখেছি যে এই যে দীর্ঘ যে বৈঠক, ম্যারাথন বৈঠকগুলো হয়েছে এই পর্যায়ে আসতে, তো সেই জায়গা থেকে যদি বলি যে একটি কথা কিন্তু বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে এই যে দীর্ঘদিন আলোচনার পরে যে জুলাই সনদে যে চূড়ান্ত খসড়াটি আসলো, তাতে করে এখানে কিন্তু বেশিরভাগ যে ইস্যুগুলো রয়েছে, বেশিরভাগ ইস্যুতেই কিন্তু মানে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। এখন সেইখানে কিছু বিষয় আছে যেখানে নোট অফ ডিসেন্ট বা আপত্তির জায়গাগুলো আছে, এটা দলের পক্ষ থেকে কিছু দলের পক্ষ থেকে আছে। তো মোটা দাগে বলতে গেলে আসলে জুলাই সনদ নিয়ে সংস্কার ইস্যুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যে সর্বোপরি আলোচনার একটি ফলাফল চূড়ান্ত খসড়া, এবং ভবিষ্যতে নিশ্চয়ই এটি একটি জায়গায় দাঁড়াবে। তো সেই জায়গায় খুব বেশি ওইভাবে যদি বলা যায় যে অসামঞ্জস্যতা, আসলে এটা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে হয়তো কিছু দিক থাকতে পারে, সেটি হচ্ছে ভিন্ন বিষয়। সেটি আসলে মানে পেশ করার পরে আমরা বুঝতে পারবো কী ধরনের অসামঞ্জস্য তারা পেয়েছেন। কিন্তু আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাওয়া, একটা জিনিস হচ্ছে নোট অফ ডিসেন্ট, এগুলো জুলাই সনদে উল্লেখ থাকা একটি উল্লেখযোগ্য ঘটনা বলছেন কোনো বিশেষজ্ঞ। আমি আমার আপত্তি জানিয়েছি, সেটি উল্লেখ থাকাটা খুব বেশি কি উল্লেখযোগ্য কিছু? এটা নিয়ে আমি যদি আপনাকে বলি যে ঐকমত্য কমিশন থেকেও, বিশেষ করে ঐকমত্য কমিশনের যে সদস্য যারা আছেন তাদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। যদি আমি আপনাকে একটু সুনির্দিষ্টভাবেই বলি, যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির যে নির্বাহী পরিচালক, তিনি কিন্তু ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি ঐকমত্য কমিশনের একজন সদস্য। তো আমরা এটাও দেখেছি টিআইবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেও বলা হয়েছে যে এই যে নোট অফ ডিসেন্ট বা আপত্তিগুলো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসলে দেওয়া হয়েছে, সেটি যদি আসলে বহাল থাকে, তাতে করে যে এই যে জুলাই সনদের যে স্বপ্নটি বা রাষ্ট্র সংস্কার প্রশ্নে যে বিষয়গুলো সামনে এসেছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে, সেটি আসলে কতটা কার্যকর হবে, এই প্রশ্ন কিন্তু আসলে তোলা হয়েছে। তারা আসলে বলার চেষ্টা করেছেন যে সমস্ত দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাতে করে তখন কি আসলে এটা কতটা বাস্তবায়ন হবে কি না, এমন একটা প্রশ্ন কিন্তু আসলে রয়েছে। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো নিশ্চয়ই সামনের দিনে আরও আলোচনার জায়গা তৈরি করবে। আমি আপনাকে একটু তথ্য দিতে চাই, নিশ্চয়ই আপনি জানেন সেটি, যে জাতীয় ঐকমত্য কমিশন এরই মধ্যে যে কথাগুলো বলেছে যে তারা এই যে খসড়াটি তারা দিয়েছে জুলাই সনদের, সেটি আসলে বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ যে প্যানেল, বিশেষজ্ঞদের নিয়ে এরই মধ্যে ঐকমত্য কমিশন কিন্তু কয়েকটি বৈঠক করেছে, এবং যে তথ্যটুকু আমাদের কাছে আছে, আগামী 25 আগস্টের পরে এই জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসবে। বৈঠকে বসে এই যে বিশেষজ্ঞ প্যানেলের যে মতামতগুলো রয়েছে, কিভাবে আসলে বাস্তবায়ন করা যায়, যেটি নিয়ে বড় প্রশ্ন, যে নির্বাচনের আগে বা অন্তর্বর্তী সরকারের সময় জুলাই সনদ বাস্তবায়নের যে প্রশ্নটি রয়েছে, সেটি করা যায় কিনা, সেই বিশেষজ্ঞ মহল বা প্যানেলের যে প্রস্তাবিত যে দিকগুলো রয়েছে, সেই দিকগুলো রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরবে জাতীয় ঐকমত্য কমিশন, এমন একটি তথ্য আছে। তো এগুলো নিয়ে কথা আছে। এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরা এর আগেও দেখেছি মত ভিন্নতা রয়েছে, যে তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন যে জুলাই সনদটি বাস্তবায়ন হতে হবে আইনি ভিত্তি দিয়ে, এটা আমরা দেখেছি জামায়াত, এনসিপি সহ কিছু দল তারা বলেছে। আবার মোটা দাগে বিএনপি সহ সমান দলগুলো বলার চেষ্টা করেছে যে এই সনদ আগামী যে
নির্বাচন হবে, সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, তারা এটি বাস্তবায়ন করবে, তারা ম্যান্ডেট নিয়ে তারা আসবে, এমন একটি কিছু যুক্তি আছে। এখন এই যুক্তিগুলোর মধ্যেও যে বিষয়গুলো পরিষ্কার হওয়া খুব দরকার, সেই জরুরি বিষয়গুলো সামনে ঐকমত্য কমিশন সামনে নিয়ে আসবে, এমনটা তো আমরা বলতেই পারি। জি, আমরা আশায় থাকলাম। আনোয়ার হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলা সাক্ষ্য গ্রহণ। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমনটা জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বলেন, এই মামলায় ৮১ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, তবে কবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণ করা হবে সে বিষয়ে নিশ্চিত করে জানাতে পারেনি কেউ। জুলাই আন্দোলনে দেশজুড়ে সংগঠিত হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলার বিচার কাজ চলছে। চতুর্থ দিনে 4 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে মামলায় সাক্ষ্য দিলেন মোট 9 জন। চতুর্থ দিনে জুলাই আন্দোলনে আহত উত্তরার এক সবজি ব্যবসায়ী সাক্ষ্য দেন। এছাড়া খুলনার আরেক সাক্ষী তুলে ধরেন হত্যাকাণ্ডের চিত্র। এসব ঘটনায় শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দায়ী করেন তারা। আজকে যে সাক্ষীর মূল বিষয়বস্তু ছিল আন্দোলনকারী সবজি বিক্রেতা, তিনি আন্দোলনে যোগ দেওয়ার সময় তাকে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল, তার মাথার পেছনে গুলি লেগেছিল, গুলিটা অনেক দিন পর বের করা ছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন। আর একজন সাক্ষী যেটা দিলেন, এটা হচ্ছে খুলনায় আন্দোলনকারী, উনি খুলনার ঘটনার বর্ণনা করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হবে এই মামলার 81 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি, অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। এদিন রামপুরার একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও আবেদন সাপেক্ষে 1 সপ্তাহের সময় দেয় ট্রাইব্যুনাল। এছাড়া কোনাবাড়ি, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরের আলাদা ঘটনার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাসের সময় দেয়া হয়েছে। এদিন এসব মামলায় আদালতে হাজির করা হয় 15 আসামিকে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে বিরাজ করছে মিশ্র আবহাওয়া। কোথাও তীব্র তাপপ্রবাহ, দাবানল, আবার কোথাও বা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। দাবানল এবং বন্যায় ঘটছে প্রাণহানি পর্যন্ত। একে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন বিশেষজ্ঞরা। গেল 2 দিনে পাকিস্তানে বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও নিখোঁজ অনেকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়ার বুনের জেলা সহ সোয়াত, মানসেহরা, বাজাউর, জম্মু কাশ্মীর সহ আশপাশের বেশ কিছু এলাকা। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা কবলিত বহু এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাঠুয়া জেলা। ঘটেছে প্রাণহানির ঘটনাও। পানির তোড়ে ভেসে গেছে বহু মানুষ, যানবাহন। বন্যার কবলে পড়েছে এশিয়ার আরেক দেশ চীন। উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়ার নদীর বাঁধ ভেঙে দেখা দেয় বন্যা। পানির তোড়ে ভেসে যান বায়ান্নুর শহরের কাছে তাঁবুতে থাকা বেশ কয়েকজন। পরে উদ্ধার করা হয় কয়েকজনের মরদেহ। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। এদিকে তীব্র তাপপ্রবাহে নাকাল ফ্রান্সের জনজীবন। দেশটির সর্বোচ্চ তাপমাত্রা 41.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বর্ডোতে। ভয়াবহ দাবানলে পুড়ছে বহু এলাকা। ইতালিতে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। দাবানলে বিপর্যস্ত স্পেনের বহু এলাকা। আবাসস্থল ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা। পুড়েছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। কয়েক সপ্তাহ ধরেই দাবানলে পুড়ছে গ্রিস। দাবানলের আগুনে ভস্মীভূত ঘরবাড়ি সহ ফসলি জমি। তুরস্কেও ছড়িয়েছে ভয়াবহ দাবানল। তীব্র আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। এছাড়া পর্তুগালেও তীব্র তাপপ্রবাহে ছড়িয়ে পড়ছে দাবানল। ঘরবাড়ি পুরোপুরি ভস্মীভূত হওয়ায় নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। জাতিসংঘের আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলতি বছর বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকতা হারিয়েছে বৈশ্বিক আবহাওয়া। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।
ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।